কোথায় যাচ্ছ? তোমার আর আমার মাঝখানে শেষ দিয়া। জোরে যেমন হীরা চেনে, ব্যথার মানুষ তেমন ব্যথার ওষুধ চেনে। ইরফান, আমার এখানে নিয়েছিস কেন? কি হয়েছে তোর? আমারে মারতেছিস কেন? আমি তোর বন্ধু না, আমি কি করছি? বন্ধু তুই আমার আজনি আস্তিনের সাপ রে তুই। বন্ধু সাজে আমার শিরায় বিষ ঢালছো কতদিন। বন্ধু না তুই আমার, দালাল রে তুই, দালাল। আমি তোর সব টাকা ফিরিয়ে দেবো। টাকা ফেরত দিবি তুই আমার? তোর ওই কাগজের নোট কি আমাকে সেই মুহূর্ত গুলা ফিরাই দিতে পারবে যা আমি এই বিষের ঘরে হারাইছি? ফিরাই দিতে পারবি আমার মায়ের সেই শেষ সময়টা যখন আমার তার পাশে থাকার কথা ছিল? আমি ছিলাম তোর এই বিষের ঘরে। ফিরাই দিতে পারবি আমার ওয়াইফকে যে আজকে আমাকে ছেড়ে চলে গেছে? ফিরাই দিতে পারবি আমার মাকে? তোর কত টাকা লাগে আমি তোকে দেবো। পারবি না তো? আমি জানি তুই পারবি না। ভাই, আমি জানতাম তুই ফিরে আসবি। এই ঘরের দরজা তোর জন্য সারা জীবন খোলা ছিল। শুধুমাত্র ওই অভিশাপটার জন্য আমি দেয়াল তুলেছিলাম। আমি জানতাম যে ওই ছেলে তোর যোগ্য না। ভাঙা কাজ দিয়ে কখনো ঘর করা যায় না। কাল থেকে আমি তোর জন্য নতুন সম্বন্ধ দেখব। এতদিন পর গ্রামে আসলি, আশায় যাবি না নানু ভাই? এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবি? না নানু ভাই, দূরে কোথাও চলে যাব, হারিয়ে যাব। তার আগে তোমার সাথে একটু সুখ দুঃখ ভাগাভাগি করতে আসলাম। কাগজের এক টুকরা সাদা নীল নকশা কি তোর মহব্বতকে মুছে দিতে পারবে? একটা কথা আজ অব্দি বুঝতে পারলাম না, তোর মতো হাসি খুশি একটা ছেলে কিভাবে এই নেশার চক্রে পড়লো রে নানু ভাই? এরকম তো কিছু ছিল না নানু ভাই, সবকিছু বসন্তের বাতাসের মতো রঙিন ছিল। সময়টা আমাদের গ্রাজুয়েশনের শেষের দিকে, ঈশার বার্থডে ছিল সেদিন। কিরে ইরফান, যার ছায়ার পিছু পিছু 4 বছর ঘুরঘুর করলি, গ্রাজুয়েশন শেষে এসে ওরই আংটি দিবি তুই? তোর তো কলেজ অনেক বড় হয়ে গেছে রে ভাই। আমি কি করব? আমি যখনই ভাবি কিছু বলতে যাব তখনই তো সব এলোমেলো হয়ে যায়। এইবার সাহস না করলে সারা জীবন শুধু আফসোসটাই পকেটে নিয়ে ঘুরবি। তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে, এই নে, এটা ট্রাই কর। প্রথমে এটা খুলবি, তারপর ঢালবি, শুধু এতটুকুই। তোর কনফিডেন্স হাই করে দেবে। এই নে, ট্রাই কর। আই লাভ ইউ। মানে আমি খেয়াল রাখবো তোমার, কখনো একা রাস্তা পার হতে দেবো না। তোমার থেকেও তোমাকে প্রোটেক্ট করবো, তোমায় সবসময় ভালোবাসবো, আর ভালোবাসায় কখনো চিটিং করবো না। সো উইল ইউ ম্যারি মি? এই কথা বলতে তোমার 4 বছর সময় লেগে গেল? তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতাম না? মানে আমিও তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ টু। সবই তো ঠিক ছিল, এরপর কি হলো নানু ভাই? তুমি হঠাৎ করে এসেছিলে একদিন আমাদের বাড়িতে। এবারে ট্যুর কেমন হলো তোমার? সিলেট থেকে তো সোজা বন্ধুদের নিয়ে বান্দরবান চলে গেলে। পরের বার কিন্তু আমিও তোমার সঙ্গে হচ্ছি। হ্যাঁ, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? কিছু বলছো না যে? তোর জন্য অনেক কষ্ট হচ্ছে রে নানু ভাই। কি এটা? মায়ের নাম লেখা কেন? তোর মায়ের ক্যান্সার, তার লাস্ট স্টেজ চলছে। কি বলছো তুমি? কেউ কিছু বলে নাই কেন? তুই জানলে ভেঙে পড়বি। তুমি এসব কি বলছো না ভাই? এটা কিভাবে হতে পারে? তো একটা ভুল হচ্ছে, আমি মাকে এখনই জিজ্ঞাসা করছি। খবরদার, নিজেকে নিয়ন্ত্রণ কর। তোর মা তোকে অবস্থায় দেখতে চায় না। কি ব্যাপার, নানা ভাইকে খুব জ্বালানো হচ্ছে না? আজকে তো আমি আপনার সাথে গ্রামে চলে যাব, এখনো বুঝবে এত বড় বাড়িটা সামলানো কতটা কঠিন। তোকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার কলিজাটা ফাইটে যায়। তুই তো তাও বাবা আমার ছায়া পেয়েছিস, আর এই জনির তো কেউ নাই, ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর রে ভাই। আমি না কিছুতেই মেনে নিতে পারছি না ভাই, বুঝতে পারছি না আমি কি করব। মা ছাড়া তো এই দুনিয়াতে কেউ নেই আমার। এই দুনিয়াতে যেমন কষ্টের যন্ত্রণা আছে, তেমনি এই দুনিয়াতে কষ্ট যন্ত্রণা বলার ওষুধও আছে। বনে যেমন হীরা চেনে, ব্যথার মানুষ তেমন ব্যথার ওষুধ চেনে। ধর, সমুদ্রের ওপার থেকে আসা ইম্পোর্টের জিনিস, একটা প্যাকেটে 5,000 টাকা হয়ে যাবে, ফ্রিতে দিতে পারবো না। তুই পুরোটাই রাখ। তুমি যখন মায়ের লাশ নিয়ে এয়ারপোর্টে আসলে, আমি তখনও সেই ঘরের মধ্যেই ছিলাম। মাকে শেষবারের মতো ভালো করে দেখতেও পারলাম না আমি। তুই বড় দেরি করে ফেলেছিস নানু ভাই। শোন, তোর নসিবে এখনো তোর হাতের মুঠো। ঈশা তোকে ঘৃণা করে না, ঘৃণা করে তোর এই অবস্থা। কি করছিস মা? কিছু না বাবা। এখানে কতগুলো ছেলের ছবি আছে, বিশেষ করে এই ছেলেটা অরেঞ্জ রোডের চৌধুরী ভিলার ছেলে। ছবিগুলো দেখে আমাকে একটু জানাস। হ্যাঁ মারে, সে তোর জন্য নতুন ঘর খুঁজছে, কিন্তু আমি জানি মেয়েদের বিয়ে একবারই হয়। আমি জানি না ইরফান কি দোষ করেছে, কিন্তু সেই ভুলের সামনে তোদের ভালোবাসাটা এত ঠুনকো হয়ে গেল যে একটা সই দিয়ে সব শেষ করে দিতে হবে। হ্যালো, কল করে কথা কেন বলছো না? আর যদি চুপ করেই থাকতে হয় তাহলে কলই বা কেন করেছো? ফোনটা রেখে দাও। এভাবে কথা বলছো কেন? মিস করছিলাম তোমাকে। কেমন আছো তুমি? ওখানে সব ঠিক আছে তো? আমার খবর জেনে তুমি কি করবে? আমি সবকিছু ঠিক করতে চাই। আমাকে শেষবারের মতো একটাবার বিশ্বাস করে দেখো না। বিশ্বাস তো অনেক দামি জিনিস ইরফান। যদি আমার জন্য কিছু করতেই হয় তাহলে একটা কাজ করো। ড্রয়ারে আমি ভুল করে একটা ছোট বক্স রেখে এসেছি, ওটা আমার খুব যত্নের জিনিস, ভালোবাসার জিনিস। ওটা একটু পার্সেল করে পাঠিয়ে দিও আমার কাছে। এই নাও তোমার পার্সেল, তোমার অনেক যত্নের, তাই আমি দিতে চলে আসলাম। কেউ? যাও তাহলে। তুমি যাও, আমার বাবার বাড়ি। আমি বাইরে থাকবো না ভেতরে থাকবো, তোমাকে জিজ্ঞেস করে থাকতে হবে? ঈশা, কেমন আছো বাবা? বিয়ের পর ও এই প্রথম আসলো। কেমন আছো তুমি? মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না। তুমি বের হয়ে যাও এই বাড়ি থেকে। কি আশ্চর্য,
এটা কেমন ধরনের কথা? ছেলেটা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আসলো, বের হয়ে যাবে মানে কি? প্রথমবার হোক আর শেষবার, আবেগ আসে কোত্থেকে এই ছেলের জন্য? আমি তোকে কি বলছি বুঝতে পারছো না? বেরিয়ে যাও। আমি কখনো ভাবিনি তোমার এই মুখটা আমার জীবনে দ্বিতীয়বার আবার দেখতে হবে। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। একটা এতিম ছেলের কাছে আমি আমার মেয়েকে তুলে দিব না। যাদের মাথার উপর কোনো ছায়া নেই, তাদের কোনো অভিভাবক নেই, তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। আমার বাবা মা নেই দেখে আপনি এটা বুঝে গেলেন যে আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। এখানে না বোঝার কি আছে? বাবা তুমি এসব কি বলছো? আমি তোমার মেয়েকে ওর হাতে তুলে দেব না। আমার ডিসিশন ফাইনাল। নাফ বাবা, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে। আমার জন্য না এটাই যথেষ্ট। তোমার এই বিয়েতে মত থাকুক আর না থাক, আমি ইরফানকে বিয়ে করবো, আজই বিয়ে করবো। ইরফান তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি আসছি। এইসব সস্তা আবেগের পরিণতি কি হয়? 1 বছর যেতে না যেতেই সব শেষ হয়ে গেল। আমার সম্পর্কে আপনার পয়েন্ট অফ ভিউ তাহলে এই 1 বছরে এতটুকু বদলায়নি স্যার। ওই সাইন তো আমি করতে পারবো না স্যার। যাকে একবার আমি নিজের করে নিয়েছি তাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। যতদিন না আমার ভালোবাসা দিয়ে আপনার মেয়ের অভিমান ভেঙে ওকে এখান থেকে নিয়ে যেতে পারছি, ততদিন আমি এই বাড়ির দরজায় কড়া নাড়তে থাকবো। আর পালিয়ে যাব না স্যার। আপনার চোখে চোখ রেখে, আপনার অনুমতি আর দোয়া নিয়ে আপনার মেয়েকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি বেঁচে থাকতে তো অসম্ভব। দেখো কে আসছে। এই ছেলে, গতকাল না তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? কোন সাহসে তুমি আমার বাড়িতে আসছো? জিজু, আমার জন্য চকলেট আনছো? এনেছি তো, এই তো তোমার চকলেট। থ্যাংক ইউ জিজু। এখন থেকে তুমি আমাদের সাথে থাকো না প্লিজ। আমি তো তোমাদের সাথে থাকতেই এলাম, তোমরা কি আমাকে তোমাদের সাথে রাখবে? এখানে সবাই তো খুব অপছন্দ করে আমায়। আর এত বড় সাহস, আসো তো। তোমাকে না চলে যেতে বলছি আমি। ভেরি ব্যাড, তোমাকে আমি একটু ম্যানার্স শেখাতে পারলাম না। আমি আর পারছি না ঈশা, ভুলছিলাম আমি। মাউন্ট এভারেস্ট জয় করা হয়তো সহজ হতে পারে, আমার বাবার মন জয় করা অসম্ভব। বাদ দাও তো এসব, তুমি চলো আমার সাথে। এতটুকুতেই হার মেনে গেলে? তুমি ওই দিন বাবাকে যা যা কথা দিয়েছিলে সব তোমার কথার কথা। আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি বাবাকে যে কথা দিয়েছিলে বাবার মন জয় করে বাবার সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে যাবে, এভাবে যদি আমাকে না নিতে পারো তাহলে আমিও তোমার সাথে যাবো না। এখন আমি করবোটা কি সেটা তো বলবা। তো করো ম্যানেজ। জানো বাবা না এতটা রূপ ছিল না, খুবই হাসি খুশি একজন মানুষ ছিল। কয়দিন ধরে না বাবার কি যেন হয়েছে। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনার যা খুশি তাই করতে পারেন আপনি। কে ফোন দিয়েছিল? কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিকে ফিরছিলাম, রাস্তার মাঝে পথ আটকানোর মানে কি? আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আপনার সমস্যাটা কি? আমার সমস্যা মানে? সমস্যা বোঝে না বড় ভাই বইলা বলেন। আপনার ছোট্ট একটা কলমের খোঁচা, এটার অপেক্ষায় আমার এত বড় শপিং মলের প্রজেক্টের ফাইল ঝুলছে। সমস্যাটা আমার না, সমস্যাটা আপনার নিয়তে। আপনি যেখানে শপিং মল করতে যাচ্ছেন, কনস্ট্রাকশন কোড অনুযায়ী সেই মাটিতে 3 তলা বেশি ভার নেওয়ার ক্ষমতা নেই। আমি আপনার সাইট ভিজিট করেছি, আপনি 3 তলার জায়গায় ওখানে 10 তলার অনুমোদন চাচ্ছেন। কাল যদি ভূমিকম্পে বিল্ডিং ধসে পড়ে তাহলে ওখানে শত শত মানুষ আহত হবে, কত মানুষ প্রাণ হারাবে। এসব প্রাণ আমার কাছে খুবই সস্তা। ঠুস করে মারবো, পুট করে পড়ে যাবো। আমি সারা জীবন সততার সাথে কাজ করে গেছি, আমার কলম কখনো মানুষের সাথে বেইমানি করেনি। সম্ভবকে সম্ভব করার জন্য কি করা যায় বল? ওর ছবি তোমার কাছে কি করে আসলো? অ্যাকশন কেন নিচ্ছেন না ওদের এগেইনস্টে? শহরের সিস্টেম চলে তাদের হাত দিয়ে যাদের হাতে তালুতে ক্ষমতা আর কারো টাকা আছে। তোমাকে এত কিছু ভাবতে কে বলেছে? আমার লড়াই আমি লড়বো, আমার পরিবার আমি দেখবো। মার সমবেদনা নেওয়ার মতো সময় এখন আমার আসেনি। তার জন্য ভেতরে যাওয়া নিষেধ। স্যার খুব প্রেসারে আছে। আপনার প্রজেক্টের ব্যাপারে পাকাপোক্ত একটা সমাধান নিয়ে আসছিলাম স্যার। হ্যাঁ, ছেড়ে দাও। স্যার আমি খুব সাধারণ ফ্যামিলির ছেলে স্যার, সবকিছুই ঠিকঠাক আছে আমার, শুধু পরিবারটাই ঠিকঠাক নেই। প্রথমে বাবাকে হারালাম, পর মাকে। ভালোবেসে বিয়ে করলাম, সেটাও কোনো এক জটিল কারণে আজ ডিভোর্সের পথে। এসব ফ্যামিলি গল্প আমাকে শোনাচ্ছিস কেন? আমার এই এত টেনশন, সেখান থেকে আপনি আমাকে কোত্থেকে টেনশন দিতে চলে আসলেন স্যার? আমার শ্বশুর লোকটা খুব সৎ, তার ঘাড়টা প্রচন্ড তেরা। 2 নাম্বার কাজ তাকে দিয়ে করাতে পারবেন না আপনি? আব্দুর রহমানের কথা বলছি আমি। না বললি সকল সমস্যার সমাধান করবি। সমাধান কর। সমাধান তো আছে স্যার। ভুলে যান ওই প্রজেক্ট, ভুলে যান ওই সিগনেচার, ভুলে যান ওই জমির ম্যাপ। ফোরওয়ালা আপনাকে অনেক দিয়েছেন স্যার, কিন্তু আমার পরিবারকে অশান্তিতে রেখে আপনি শান্তিতে অট্টালিকা করবেন সেটা তো হতে পারে না। আপনি আপনার রাজত্বে থাকুন, আমাকে আমার ঘরে থাকতে দিন, এটুকুই আমার চাওয়া। আসছি স্যার। এই! মনে হচ্ছে লজিকটা আপনার মাথায় ঠিক ঢোকেনি স্যার। শেষবারের মতো বলছি, আপনার ভালোর জন্য। আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আমি টেনশনে থাকলে আপনি টেনশনে। এইবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। তো বড় একজন পলিটিশিয়ানের বাসায় এমনি ঢুকে গেলে আমার ভয় লাগলো না? ভয় তো তাদের লাগে যাদের জীবনে হারানোর অনেক কিছু বাকি থাকে। আমি তো সব হারিয়েই ফেলেছি, হয়তো সব ফিরে পাবো কিংবা নিজেই হারিয়ে যাব। মা, নিশামা কোথায়? এই অবস্থা কেন? এতগুলা লোক আসছিল, বাড়ি ভাঙচুর করে গেছে, বাবাকে ধরে নিয়ে গেছে। কিরে, ওয়ার্নিং দিছিলি না আমার? তাই ভাবলাম আমিও তোরে কেমনে ওয়ার্নিং দেই, ডাইরেক্ট অ্যাকশন দেখাইয়া দিলাম। আপনি তো অনেক শিক্ষিত মানুষ, একটা সাইন করলে তো এখান থেকে মুক্তি পেয়ে যান, আপনার কোনো ক্ষতি হবে না। মানুষের রক্তের উপর দিয়ে আমি সাইন করতে পারবো না। কেন যে আপনার এখানে উড়ান দেখেছিলাম, ভুল জায়গায় হাত দিছি। সাইন তো আপনি ঠিকই করবেন। ওই যে আপনার সুন্দরী মেয়েটা জানো কি, ওর একটু টাচ করলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো স্যার।
দুইজনই হাসি। তুমি আমার মেয়েকে এখানে কেন নিয়ে আসছো? আপনার মেয়ে আপনার কাছে আসতে চাচ্ছিল স্যার। আপনার মেয়ে আপনার মতোই জেদি। তারপর তুমি ওকে এখানে নিয়ে আসবা? যদি কিছু একটা হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে রিল্যাক্স স্যার, ও যেমন আপনার মেয়ে তেমনি আমার ওয়াইফ। ওর দিকে কেউ নজর দিলে নজর উপড়ে ফেলবো। তাই নাকি? তুই মানবি না। ওই তোকে পুরো পিকচার দেখানোর আগে ওই তোকে জাস্ট ছোট্ট একটা স্যাম্পল দিব। আই প্রমিস, জাস্ট ছোট্ট একটা স্যাম্পল ট্রাই করেই দেখ না। এই রইলো আমার স্যাম্পল। নাও হোয়াট ইউ গোনা ডু বেবি? আই গেস তুই পুরো পিকচার দেখতে চাস। বাবা, আমি এদিকে দে। এ কার তোরে? স্যার সেদিন যখন আমাকে থাপ্পড় মারছিল তুই অনেক হাসছিলি। আমি সেদিন থেকেই তোরে দেখতে পারিনি। মারেন শালারে। আমার মাফ কর ভাই। তুই তো শুধুমাত্র টাকার জন্য লড়ছিস, আর আমার লড়াইটা তো আমার হারানো পরিবারের জন্য, অস্তিত্বের জন্য। তো স্যার, সরি স্যার, আপনাকে এতদিন অনেক বিরক্ত করে ফেলেছি। আমি আজ চলে যাচ্ছি স্যার। অনেক ভেবে দেখলাম, ওর কারণেই হয়তো আপনার পরিবারের উপর আজ এই দিনটা নেমে এসেছে। আপনি আমায় যে অভিশাপ দিয়েছিলেন আমি কোনোদিন সুখী হতে পারবো না। হয়তো সেই অভিশাপের ছায়া একদিন আপনার মেয়েকেও ছুঁয়ে ফেলবে। ভালো থাকবেন আপনারা। কোথায় যাচ্ছ? তোমার তো কথা ছিল আমার থেকে দোয়ার অনুমতি নিয়ে আমার সামনে দিয়ে আমার মেয়েকে নিয়ে যাবে। এখন নিজেই পালিয়ে যাচ্ছ। যাও, নিলাম অনুমতি। ভুল আমার ছিল, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম। আজ থেকে তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল। এ ছেলে নিজের জীবন দিয়ে আমার মেয়েকে আর আমার পরিবারকে আগলে রাখে। তার কাছে আমার কি বাঁচাইবার আছে? থেকে যাও না বাবা আমাদের সাথে।